আবু সাইদ হত্যার মামলার বিচার শুরু। সরাসরি গুলি করে পুলিশ সদস্য আমির ও সুজন, বেরবির সাবেক ভিসি সহ 24 জন বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। নির্বাচন ছাড়া আর কিছুতে বিশ্বাস করে না বিএনপি, ব্রিফিংয়ে মির্জা ফখরুল। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশ জুড়ে বিজয় র্যালি। নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানালো জামায়াত। জুলাই সনদের ভিত্তিতে ভোটের দাবি, আগে বিচার ও সংস্কারের নিশ্চয়তা চায় এনসিপি। 3 বছর পর দেশে ফেরার উচ্ছ্বাস মুহূর্তেই তছনছ। ওমান প্রবাসীকে নিয়ে ফেরার পথে নোয়াখালীতে মাইক্রোবাস খালে স্ত্রী কন্যা সহ 7 জন নিহত। উনি উত্তর পাশে গাড়ি কাটে নিয়ে খালে পড়ে গেছে। গাড়ি জানে কাট দিছে, কাটের লগে দিয়ে খালের দিকে নামে গেছে গাড়ি। ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে পিটিআই সমর্থকদের বিক্ষোভ। রণক্ষেত্র, ইসলামাবাদ, করাচি, 3 শতাধিক আটক। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম। আমি গালিব ইবনে রিয়াজ। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 27 আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। মামলায় সর্বমোট আসামি 30 জন, এর মধ্যে পলাতক রয়েছেন 24 জন আর গ্রেপ্তার রয়েছেন 6 জন। আবু সাইদের মামলার বিচার শুরুর মধ্য দিয়ে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের 3য় মামলার বিচার শুরু হলো। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে 3য় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। 2024 সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও ছড়রাগুলিতে রণক্ষেত্রে রূপ নেয় রংপুর শহর। ওই দিন দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ ঢাকা রংপুর সড়কে অবস্থান নেন। ক্যাম্পাসের মূল ফটকের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান অকুতোভয় আবু সাইদ। এ সময় পুলিশ খুব কাছ থেকে গুলি করে তাকে। পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। রংপুরে আবু সাইদ জুলাই আগস্টের আন্দোলনে প্রথম শহীদ। এরপর ক্ষোভে ও প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলতি বছরের 13 জানুয়ারি আবু সাইদের ভাই রমজান শেখ হাসিনাকে প্রধান আসামি করে 25 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। প্রায় 6 মাস তদন্ত শেষে 30 জনকে আসামি করে প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। একই সঙ্গে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেয়া হয়েছে। এ সময় গ্রেফতারকৃত 6 আসামি এজলাসেই ছিলেন। আসামি পুলিশের এএসআই আমির হোসেন ও সুজন চন্দ্র রায়ের আইনজীবী বলেন, সুরহতাল প্রতিবেদন অনুযায়ী মাথায় রক্তক্ষরণে মারা গেছেন আবু সাইদ। আসামিদের পক্ষে জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব দৃঢ়ভাবে যে তাদের গুলিতে ডিসিস্ট আবু সাইদ মারা যাননি, বরং প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে প্রদত্ত যে সুরতাল রিপোর্টে উল্লেখ আছে যে হেড ইনজুরিতে মারা গিয়েছেন, এই বিষয়টি ট্রায়ালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে 3য় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বুধবার সকাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আনা আবু সাইদ হত্যা মামলার অভিযোগের মামলার সাক্ষী দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তিনি ট্রাইব্যুনাল 1-এ বলেন, আন্দোলনকারী হিসাবে সরাসরি দেখেছি আবু সাইদকে পুলিশ গুলি করেছে।
সাক্ষী বলেন, এএসআই আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় আবু সাইদকে গুলি করেছে। তখন তিনি খুব কাছে দাঁড়িয়েছিলেন। আবু সাইদকে প্রথম উদ্ধারকারী আরেক শিক্ষার্থী মামলার চতুর্থ সাক্ষী। পঞ্চম সাক্ষী হিসাবে সাক্ষ্য দেবেন রংপুরের এক সাংবাদিক। জাহিদ হাসান, এখন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, একটু জানাবেন আমাদেরকে, আজ যারা সাক্ষ্য দিলেন তারা কি কি জানিয়েছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে তৃতীয় দিনের। চতুর্থ নম্বর সাক্ষ্য যিনি এই মামলায় তিনি সাক্ষী দিচ্ছেন, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের অর্থনীতি বিভাগের একজন শিক্ষার্থী। তিনি তার সাক্ষ্যতে যেটি বলেছেন ট্রাইব্যুনাল 1-এ, যে তিনি ওই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা এবং তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেদিন আবু সাইদ মারা যায় গত বছরের 16 জুলাই, সেদিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তিনি একজন প্রত্যক্ষদর্শী এবং তিনি কিছু দূরেই দাঁড়িয়েছিলেন যেখানে আবু সাইদকে গুলি করা হয়। তার বক্তব্য হচ্ছে যে আবু সাইদকে পুলিশের এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায় এই দুইজন খুব কাছ থেকে গুলি করেছেন এবং তাদের গুলিতেই আবু সাইদের মৃত্যু হয়েছে। এটি হচ্ছে এই শিক্ষার্থীর বয়ান এবং তিনি এটি আদালতে তার জবানবন্দি তিনি তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে পুলিশ ছত্রভঙ্গ করতে সেখানে শক্তি প্রয়োগ করে এবং আবু সাইদকে প্রথম কে উদ্ধার করে সেই শিক্ষার্থীর নাম আয়ান, সেটিও তিনি বলেছেন। একই সঙ্গে সেদিন আবু সাইদ কি অবস্থায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলিবিদ্ধ হওয়ার পরে তাদের কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো এই শিক্ষার্থী তুলে ধরেন এবং তিনি বলছেন যে আবু সাইদকে হত্যা করার পেছনে পুলিশের এই গুলি করাই দায়ী এবং পুলিশের এই দুজনের গুলিতেই মূলত আবু সাইদের মৃত্যু হয়েছে। এই মামলাটি শেখ হাসিনার বিরুদ্ধে চলছে। শেখ হাসিনার সাথে এই মামলার আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। যদিও আব্দুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হয়েছেন এই মামলায়, তবুও তার বিরুদ্ধেও এই মামলার সাক্ষী গ্রহণ চলবে এবং এরপরে আরেকজন সাক্ষী তিনি বিরতির পরেই কিছু সময়ের মধ্যেই এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তিনি হচ্ছেন যেদিন ওই ঘটনা যিনি সংবাদ সংগ্রহ করেছেন, তিনি ঘটনাস্থলে ছিলেন এনটিভির একজন সাংবাদিক। তিনি এই ঘটনার দৃশ্যটি ধারণ করেছিলেন তার যে ক্যামেরা ছিল সেটিতে। তিনি এই ঘটনা কি ঘটেছিল এবং তিনি সেদিন কি দেখেছেন, তার সামনে কিভাবে আবু সাইদকে গুলি করা হয় এবং আবু সাইদ কিভাবে মারা গেলেন, কারা আবু সাইদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন, এ বিষয়গুলো নিয়ে যিনি এনটিভির সেখানের সাংবাদিক তিনি এখন ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিবেন। আমরা তার সাক্ষ্যের জন্য অপেক্ষা করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন আমাদের সঙ্গে জাহিদ হাসান। দেশে বর্তমান পরিস্থিতির মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব। নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করে না বিএনপি। দুপুরে জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ এখনও নিশ্চিত হয়নি দাবি করে জামায়াত বলছে জুলাই সনদের ভিত্তিতেই ভোট দিতে হবে, আর এনসিপি বলছে নির্বাচনের আগেই বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে। বিস্তারিত প্রতিবেদনে। ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র আর নির্বাচনের সময়সীমা ঘোষণা করায় অভ্যুত্থানের বছর পূর্তির দিনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি, জামায়াত ও এনসিপি এই দুই বিষয়ে তাদের আনুষ্ঠানিক মতামত তুলে ধরে। এদিন সকালে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যেও সুষ্ঠু নির্বাচন সম্ভব। নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করে না বিএনপি। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। সুতরাং নির্বাচনের যে কার্যক্রম, নির্বাচনের প্রক্রিয়া, এটা সবসময় আমাদের মধ্যে আছে। আলোচনা শেষে যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সনদ আকারে জুলাই জাতীয় সনদ 2025 এই নামে সেটা সংকলিত করে সকল পক্ষের রাজনৈতিক দল সময়ের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে, আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া। দুপুরে জামাত মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানায়। দাবি করে নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র
ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে ফিলকানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। জুলাই গণঅভ্যুত্থানে আলিম ওলামা, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার কথা উল্লেখ নেই, যা ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছু নয়। ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে। এদিকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে জানিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন দাবি করেন, নির্বাচনের আগে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। নতুন সংবিধান ও গণপরিষদ ভোটকে জুলাই ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়ায় ক্ষোভ জানায় এনসিপি। বাংলাদেশের এই ভূখণ্ডের এবং একটা সার্বভৌম রাষ্ট্র পাওয়ার পেছনে 47, 71 এবং আমাদের 24-এর যে আন্দোলন, তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সমৃদ্ধ করতে পারত। এই ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় 1000 শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, অথচ জাতিসংঘের রিপোর্টে 1400 জন মানুষ এই অভ্যুত্থানের সময়কালে শহীদ হয়েছেন। মুজাহিদ শুভ, এখন ঢাকা। সংসদ নির্বাচনে সরকারের নির্দেশনা, ইসির ভূমিকা সহ সমসাময়িক বিষয়ে ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তো অ্যাওয়ারনেস রেজিং এ আপনাদেরকে ইনভলভ করে আগাইতে চাই। এটা আপনাদেরকে একদিন আমরা হিজ দিয়েছিলাম, কোথায় ফল উৎসবে একটু বলেছিলাম। এটা আমাদের চিন্তার মধ্যে আছে, মানে আপনাদের সাথে পার্টনারিং করে আমরা অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে কীভাবে ইনভলভ করা যায় সেই চিন্তাটা আমরা করছি। এবং আমরা ওই বিদেশি যারা আমাদেরকে হেল্প করেন, যারা ইউএনডিপি আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, এদেরকে যদি মোবিলাইজ করতে পারি, কনফিডেন্সে নিতে পারি, ইনশাল্লাহ আশা করি যে আপনাদেরকে নিয়েই আমাদের আগাইতে হবে। দেখেন, একটা ইলেকশনের স্বচ্ছতার জন্য যা যা দরকার তার মধ্যে রুল অফ মিডিয়া ইজ নাম্বার 1। রুল অফ মিডিয়া, আমরা কিন্তু ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই, আয়নার মতো পরিষ্কার করতে চাই। মানে মানুষ দেখুক, বিশ্ববাসী দেখুক যে আমাদের আন্তরিকতার, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা দেখুক, আমরা সেটা চাই। লুকাইয়া কোনো কাজ করতে চাই না। তো আমরা একদম পরিষ্কার, একদম আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দেশবাসীর কাছে দেখাইতে চাই যে আমরা কি কি কাজ করছি এবং সুন্দর ইলেকশনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিচ্ছি এবং কীভাবে কন্ডাক্ট করছি আপনারা দেখতে পারবেন। আপনাদের মাধ্যমেই এই জাতি এটা, এই দেশবাসী এটা জানতে পারবে। তখন আপনাদের সাথেও একটা বিশাল এনগেজমেন্টের ব্যাপার আছে কিন্তু আমাদের, নট অনলি ডিসকাশন অ্যাজ এন স্টেক হোল্ডার, সেটা তো একটা না, তাছাড়াও অ্যাওয়ারনেস রেজিংয়ে আপনাদেরকে কীভাবে ইনভলভ করা যায় সেটা আমরা একটা সিরিয়াসলি উই আর এক্সামিনিং দিস প্রপোজিশন। তারপরে আমাদের প্রস্তুতি নিয়ে বলছেন তো, ভোটার লিস্টে হয়ে যাচ্ছে আমাদের প্রকিউরমেন্ট। আমরা এমনি টার্গেট করেছি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। একটা আইটেম বোধহয় আমাদের এই টেন্ডারে যেতে হয়েছে, এটাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ধরেন প্রকিউরমেন্ট আশা করি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আপনার যে ডিলিমিটেশন তো আপনারা তো দেখছেন, আমরা ড্রাফটটা পাবলিশ করেছি। ড্রাফটটা নিয়েই তো হয়েছে, দিকে অনেক জায়গায় হয়েছে হচ্ছে। এখন হয়েছে কি, জিনিসটা যেটা দাঁড়াইছে, আগে তো মোটামুটিভাবে আমাদের বর্তমানে যারা রাজনৈতিক দল রাজনীতি করছেন তারা তো আর ইলেকশন করার সুযোগ পান নাই। এখন সবাই মনে করছে যে প্রতিদ্বন্দ্বী যেহেতু নাই, এইবার একটা সুযোগ আসছে। প্রত্যেকে মনে চাচ্ছে যে আমি ওই জায়গার থেকে কন্টেস্ট করব। এখন ডিলিমিটেশনে গিয়ে যখন একটু সমস্যা ফিল করতেছে, তখন একটা আপত্তি, নানাবিধ আপত্তি আসছে। এখন আমরা তো এই যে এবার যে ডিলিমিটেশনটা সংস্কার কমিশনের সুপারিশ এবং আমাদের কনসেনসাস কমিশনের সুপারিশ মোতাবেক একটা টেকনিক্যাল কমিটির মাধ্যমে আমরা ডেফিনিট ক্রাইটেরিয়ার ভিত্তিতে করেছি। বিলিভ মি, আপনারা ইউ ক্যান আস্ক এনি অফ দি মেম্বার্স অফ দি বার। আমি এদেরকে বলেছি যে আমি কোনো রকমের কোনো নির্দেশনা, কোনো রকমের কোনো প্রভাব, আমার প্রভাব দেখবেন না, আমি আপনাদের কিছুই বলবো না। আপনারা একটা নীতিমালা ঠিক করেন,
কি নীতিমালার ভিত্তিতে কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশনটা করবেন এবং ফলো দ্যাট প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা ফলো করে আপনারা কাজটা করেন। কারণ যাতে আমরা ডিফেন্ড করতে পারি কিসের ভিত্তিতে আমরা ডিলিমিটেশনটা করলাম। এবং এটাও বলেছি যে কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে আপনারা ডিলিমিটেশন করবেন না, কারো ব্যক্তির দিকে তাকানোর দরকার নাই। আগে ক্রাইটেরিয়া ঠিক করে সেইভাবে আপনারা কাজটা করেন। আমাদের টেকনিক্যাল একটা স্পেশালাইজড কমিটি, যে এটা বিশেষায়িত কমিটির বাংলায় যার নাম দিয়েছে, ওরা সুপারিশটা রেডি করেছে এবং ভেরি সায়েন্টিফিক্যালি। ওরা যে সফটওয়্যারটা ডেভেলপ করেছে আমি দেখে তো আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন ব্রিফ করছিলেন, আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাচ্ছে পরের সংবাদে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বিজয় র্যালি করছে বিএনপি। সেই খবর জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার ও সাজিদ আরাফাত। শুরুতে সিফাতের সঙ্গে যুক্ত হতে চাই। সিফাত, বিজয় র্যালি কি শুরু হয়েছে, আর এই র্যালি কোন কোন শহর প্রদক্ষিণ করবে, আর র্যালিতে আসা নেতাকর্মীরা কি বলছেন? গালিব, র্যালি যে আনুষ্ঠানিকতা সেটি ধীরে ধীরে শুরু হচ্ছে, যদিও একেবারে কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন, যেহেতু আজকে এই র্যালির উদ্বোধক মহাসচিব যুক্ত থাকবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তারা এখনো যুক্ত হননি এবং র্যালি শুরু হয়নি। র্যালির আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে। সেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি কথা বলবেন, বিএনপির মহাসচিব কথা বলবেন এবং প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান কথা বলবেন। তারপরে র্যালিটি মূলত শুরু হবে এবং ইতিমধ্যে আমরা যেটি দেখেছি, এই যে আজকে যেহেতু ঢাকা জেলার আজকের এখানকার বিজয় র্যালি, সেক্ষেত্রে ঢাকা জেলার যতগুলো জেলা উপজেলাগুলো রয়েছে, ঢাকা উত্তর দক্ষিণের যারা নেতাকর্মীরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা ইতিমধ্যে দেখছি যে নয়াপল্টন, চায়না টাউনের বিল্ডিংয়ের আশপাশ এবং বিজয়নগর এই আশপাশে আমরা কিন্তু দেখছি ইতিমধ্যে লোকারণ্য হয়ে গেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা। এবং এই যে সমাবেশের পরেই যে র্যালিটি, সেই র্যালিটি এই নয়াপল্টন থেকে শুরু হবে, তারপর নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর প্রেস ক্লাব, মৎস্য ভবনের মোড়ের সামনে দিয়ে শাহবাগে গিয়ে এই র্যালিটি শেষ হবে। এবং জানেন গতকালই প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র দিয়েছে এবং সেই সাথে নির্বাচনের একটি টাইমলাইনও ঘোষণা করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ইসিকে একটা নির্দেশনাও দিয়েছে। সব মিলিয়ে নির্বাচন কমিশন থেকেই সে তারিখও ঘোষণার একটি বিষয় হবে এবং সব মিলিয়ে যেহেতু নির্বাচনের যে ডামাডোল সেটি কিন্তু বেজে উঠেছে, সেক্ষেত্রে আজকের যে সমাবেশ এটি পূর্ব ঘোষিতই সমাবেশ। বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে যে মাসব্যাপী জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে বর্ষপূর্তিতে যে অনুষ্ঠানগুলি তারা চলমান রেখেছিল, সে অনুষ্ঠান সূচির আজকেই শেষ দিন এবং আজকের এই দিনে আমরা যে জনসমাগম দেখছি, আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের বিএনপির নেতাকর্মীদেরকে এখানে এসে উপস্থিত হতে দেখছি এবং এখানে কিছুক্ষণ পরে যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি শুরু হবে এবং আজকের এখান থেকে আসলে মূলত বোঝা যাবে সামনের নির্বাচনে যে বিএনপির নেতাকর্মীরা, যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের জন্য দলগুলোকে প্রস্তুতি নেওয়ার জন্য, সেক্ষেত্রে বিএনপির কি দিক নির্দেশনা থাকে সেটি নিশ্চয় বিএনপির তারেক রহমান বলবে, ফখরুল ইসলাম সেটির অপেক্ষায় নেতাকর্মীরা রয়েছে। তো এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে সবশেষ। এবার আমাদের আরেক সহকর্মী সাজিদ আরাফাতের সঙ্গে যুক্ত হতে চাই। সাজিদ, সিফাত জানাচ্ছিল সে যেখানে অবস্থান করছে সেখান থেকে সর্বশেষ, আপনি যেখানে আছেন সেখান থেকে কি দেখছেন সর্বশেষটা জানাবেন।
গালিব, গণ অভ্যুত্থানের যে 1 বছর পূর্তি, সেই পূর্তি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে 2 দিন ব্যাপী যে কর্মসূচি নেওয়া হচ্ছে তার আজ দ্বিতীয় দিন। গতকালকেও বিভিন্ন জায়গায় কিন্তু বিজয় র্যালি হয়েছে, আজকে ঢাকা মহানগরীতে বিজয় র্যালি হবে। এছাড়া জেলা পর্যায়ে এবং মহানগর পর্যায়ে যে বিজয় র্যালি, সেই কর্মসূচিটি আর কিছুক্ষণ পরে শুরু হবে। আমরা এই মুহূর্তে রয়েছি নয়াপল্টন থেকে একটু সামনের দিকে নাইটেঙ্গেল মোড়ের দিকে। এই দিকটাতেও কিন্তু নেতাকর্মীতে ভরে গিয়েছে আমরা দেখছি। এখানে কিন্তু ঢাকা ছাড়াও ঢাকার আশেপাশের যে জেলাগুলো, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ কিংবা গাজীপুর জেলা বিএনপির যে অঙ্গ ও সহযোগী সংগঠন রয়েছে, সব ধরনের নেতাকর্মী কিন্তু এখানে এসেছে এবং ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ, ছাত্রদল, কৃষক দল, যুব দল সবাই কিন্তু যার যার যে অবস্থান বিভিন্ন মোড়ে, বিভিন্ন রাস্তায় কিন্তু এরই মধ্যে তারা অবস্থান করছে এবং আর কিছুক্ষণ পরেই এই র্যালিটি শুরু হবে। এবং র্যালির পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ রয়েছে, যেই সমাবেশ নয়াপল্টনে তাদের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের সামনে সেই সমাবেশটি অনুষ্ঠিত হবে। সেখানে দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান এবং দলের যে মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য, তারা বক্তব্য রাখবেন। সেখানে হয়তোবা তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এবং এই র্যালি, বিজয় র্যালিকে কেন্দ্র করে এখানকার যে নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু আমরা উচ্ছ্বাস উদ্দীপনা দেখছি। সবাই সকাল থেকে আমরা দেখছি যে 10টার পর থেকেই কিন্তু এখানে জনসমাগম জড়ো হতে শুরু করে, নেতাকর্মীরা দলে দলে এখানে যোগ দিতে শুরু করে। আমরা দেখছি বিভিন্ন দল তাদের দলীয় যে পতাকা রয়েছে, বাংলাদেশের পতাকা এবং ব্যানার, ফেস্টুন, এগুলো নিয়ে কিন্তু মিছিল নিয়ে এখানে এই যে নয়াপল্টনে হাজির হচ্ছে। এবং এই মুহূর্তে একটি বিষয় বলতে চাই যে নয়াপল্টন ছাড়িয়ে এই যে বিজয় র্যালি, সেটি নাইটেঙ্গেল মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির পর্যন্ত কিন্তু এই মুহূর্তে বিস্তৃত হয়ে আছে। আমরা যেটি দেখছি যে চিত্রটি, এবং পেছন দিকে যদি বলতে চাই ফকিরাপুল পার হয়ে নটরডেম কলেজ পর্যন্ত কিন্তু এই র্যালিটি বিস্তৃত। এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন। বিভিন্ন যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে, বিভিন্ন জেলা রয়েছে, তারা তাদের নেতাকর্মীদের নিয়ে কিন্তু একদম যাদের যে জায়গা ঠিক করে দেওয়া আছে সেই জায়গা অনুযায়ী কিন্তু তারা অবস্থান নিয়েছেন। র্যালিটি শুরু হলেই কিন্তু আমরা সেই র্যালির বিস্তারিত দেখাতে পারবো সেই সময়। তবে র্যালি শুরুর আগে এখন এই মুহূর্তে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে, যেখানে দলের যে শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা আগামী নির্বাচন কিংবা দলীয় রাজনীতি নিয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এই আজকে যে বিজয় র্যালি, সেই বিজয় র্যালি শুরু হওয়ার আগ মুহূর্তে আমি এই মুহূর্তে যে স্থানে রয়েছি নাইটেঙ্গেল মোড়ের ঠিক কাছেই, সেই জায়গা থেকে আমার কাছ থেকে এই ছিল সবশেষ খবর। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে রাজধানীতে সহ বিজয় মিছিল, র্যালি করছে জাতীয়তাবাদী দল বিএনপি। সরাসরি যুক্ত ছিলাম 2 সহকর্মীর সঙ্গে। ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি ও গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী বিজয় র্যালি সমাবেশ করছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে বৃষ্টির বাধা উপেক্ষা করে র্যালিতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। দিনটি উপলক্ষে আয়োজিত কর্মসূচি থেকে ঘোষণা আসে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। 5 আগস্টের গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে বিএনপির এই বর্ণাঢ্য র্যালি। সদর রোড থেকে শুরু হয়ে র্যালিটি প্রদক্ষিণ করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়। র্যালিতে অংশ নেন বরিশাল মহানগরী সহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা। এর আগে সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এখনও কঠিন সময় অপেক্ষা করছে, তাই রাজনীতিতে দরকার গুণগত পরিবর্তনের। আমাদের সামনের যে পথ, সেই পথ হবে ধানের শীষের যে আদর্শ আছে, ধানের শীষের যে লক্ষ্য আছে, সেই লক্ষ্যকে সামনে নিয়ে জনগণের পাশে থেকে জনগণের কল্যাণ করে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার ব্যবস্থা সেটা করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টির বাধা উপেক্ষা করে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে সিলেটে হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। আমরা চাই একটি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বিরাজ করুক, একটি গণতান্ত্রিকভাবে একটি রাষ্ট্র সৃষ্টি হোক এবং একটি নির্বাচন জরুরি। অনুভূতি বলে বোঝানো যাবে না, যারা ছিল ওই সময় তখন রক্ত অন্যরকম, আমরা রাতকে দিনে রাত করছি। শোভাযাত্রার আগে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সাথে নিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করবে বিএনপি।
এদিকে মাগুরা জেলা বিএনপির আয়োজনে শহরের নোমানী ময়দান থেকে শুরু হয় বর্ণাঢ্য বিজয় র্যালি। এতে অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ ও র্যালিতে নেতাকর্মীরা বলেন, একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। দেশব্যাপী কর্মসূচি থেকে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির নেতারা। সাদাত শাহেদ, এখন। ওমান থেকে ৩ বছর পর দেশে ফেরার উচ্ছ্বাস মুহূর্তেই পরিণত হয় বিষাদে। শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে নিয়ে লক্ষ্মীপুরে নিজ গ্রামে ফিরছিলেন প্রবাসীর পরিবারের 7 জন। ভোর 5টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পুলিশ বলছে, চালক ঘুমিয়ে পড়ায় মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিবেদনে। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী স্বজন বাহারুদ্দিনকে নিয়ে লক্ষ্মীপুর ফিরছিলেন পরিবারের সদস্যরা, কিন্তু সে আনন্দ পরিণত হয় বিষাদে যখন ভোর 5:30টার দিকে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় খালে পড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলে প্রাণ যায় বাহারুদ্দিনের স্ত্রী, কন্যা, নানি, ভাতিজি সহ পরিবারের 7 সদস্যের। আর অল্প কথা লাগবে চলে যাই কথা কই বাংলা বাজার পার হয়ে চন্দ্রগঞ্জ হুপ বাজারের পাশে আইয়ে গাড়ি দিছে মারি রাস্তার দোন পাশে তো উত্তরময় ওই ঘুমের লগে দিয়ে ঝোঁক দিয়ে উড়ে মানে গাড়ি জানে কাট দিছে, কাটের লগে দিয়ে খালের দিকে নামে গেছে গাড়ি। তার ঘুমের ঝোঁক শেষ হয় নাই, ঘুমাইতে আছে সে। এখানে যখন ঘুম থেকে হাল দিয়ে উঠছে, উঠা উনি উত্তর পাশে গাড়ি কাটেনি খালে পড়ে গেছে। একই পরিবারের 7 সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোক। পরিবারের সবাইকে হারিয়ে হতবিহ্বল প্রবাসী বাহারুদ্দিন। গাড়ি ডাইরেক্ট খালের ভিতরে পড়ছে ভাই। ও ভাই কি করতে চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে ধারণা পুলিশের। হাইস গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল। যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে, মহিলা এবং শিশুরা বের হতে পারেনি। ঘটনার পর পালিয়ে যান মাইক্রোবাসের চালক। এখন লক্ষ্মীপুর। 26 আগস্টের মধ্যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ জারির আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। সকালে 7 কলেজের সমন্বয়ে প্রস্তাবিত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিল সায়েন্স ল্যাব হয়ে ইডেন মহিলা কলেজের সামনে থেকে ঘুরে আবার সায়েন্স ল্যাবে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আগামী 26 আগস্টের মধ্যে অধ্যাদেশ জারি করা না হলে কঠোর আন্দোলন করা হবে। এ সময় অধ্যাদেশ জারির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, উপাচার্য সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার দাবিও জানান তারা। 26 আগস্টের মধ্যে চূড়ান্ত করতে হবে। অধ্যাদেশ চূড়ান্ত করার সাথে সাথে ভিসি, প্রক্টর নিয়োগ সহ যাবতীয় সকল প্রকার কর্মকর্তা নিয়োগ করে বর্তমান শিক্ষার্থীদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত করতে হবে। যে কোনো পদক্ষেপের জন্য 7 কলেজ শিক্ষার্থীরা যদি অধ্যাদেশ নিয়ে কোনো প্রকারের তৃতীয় পক্ষ তালবাহানা করতে চায়, শিক্ষার্থীরা আবার রাজপথে নেমে আসবে। দুর্নীতির অভিযোগ তদন্তে ফেনী পানি উন্নয়ন বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে অভিযান পরিচালনা করেন সংস্থার 1 সহকারী পরিচালক সহ 3 সদস্যের দল। সম্প্রতি বন্যায় মুহুরী নদীর ভেঙে যাওয়া বাঁধের কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগে বিভিন্ন কাগজপত্র নথি দেখে দুদক। এরপর ফুলগাজী ও পরশুরামের বাঁধের ভাঙা স্থান পরিদর্শন করেন তারা। পরে 48 ঘন্টার মধ্যে আনুষ্ঠানিক রিপোর্ট পেশ করবে জানায় দুদক। ফেনীতে মুহুরী, মহুয়া, সেলুরিয়া নদী বাঁধ নির্মাণ অনিয়ম দুর্নীতির প্রেক্ষাপটে আজকে এখানে অভিযান পরিচালনা করার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আমরা নোয়াখালী সমন্বিত জেলাঘাটের দুদক অফিস থেকে এখানে আমরা 2 সদস্যের 3 সদস্যের একটা টিম আমরা এখানে অভিযান পরিচালনা করি সকাল থেকে। কাজটা অগ্রগতি কেমন এবং এর প্রেক্ষাপটে কোনো অনিয়ম হয়েছে কিনা, তো তার বেসিসের উপর বেস করে আমরা আমাদের 48 ঘন্টার ভিতরে একটা প্রতিবেদন দায়ের করব কমিশন করার পর। তার প্রেক্ষাপটে কমিশন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। বিক্ষোভ দমাতে এরই মধ্যে আটক করা হয়েছে পিটিআইয়ের প্রায় 250 নেতাকর্মীকে।
বেশ কয়েকটি শহরে জারি করা হয়েছে 144 ধারা। এ সময় পিটিআই কর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এদিকে 2 বছর আগে ইমরান খানের গ্রেপ্তার ঘিরে সহিংসতার দায়ে তার দলের 9 সংসদ সদস্যকে নিষিদ্ধ করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন তানভীর জনি। 2018 থেকে 2022 সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। এরপর ক্ষমতার পালাবদলে একের পর এক মামলায় অভিযুক্ত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তোষাখানা মামলায় 2023 সালের 5 আগস্ট গ্রেপ্তার হন তিনি। বর্তমানে আদিয়ালা কারাগারে দুর্নীতির মামলায় সাজা ভোগ করছেন। এছাড়া ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে একাধিক মামলা বিচারাধীন আছে। ইমরান খান জেলে যাওয়ার পর থেকেই তার মুক্তির দাবিতে বেশ কয়েকবার আন্দোলন বিক্ষোভে নামে পিটিআই সমর্থকেরা। গেল বছর ইমরান সমর্থকদের সড়ক অবরোধ ও বিক্ষোভে কয়েকদিনের জন্য অচল হয়ে পড়ে রাজধানী ইসলামাবাদ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এবার কারাবন্দির 2 বছর পূর্তি ঘিরে এক্স বার্তায় গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দেন ইমরান খান। এরপরই রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। আন্দোলন দমাতে বিভিন্ন জেলায় জারি করা হয় 144 ধারা। ইসলামাবাদে সড়ক অবরোধের ঘোষণা দেয় পিটিআই। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির সমর্থকেরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পিটিআইয়ের কর্মসূচি বাতিল করতে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় ব্যাপক ধরপাকড়। লাহোরের একটি আদালতের সামনে ইমরান খানকে মুক্ত করো স্লোগান দেয় সমর্থকেরা। শুধু লাহোর থেকে গ্রেপ্তার করা হয় 150 শতাধিক নেতাকর্মীকে। এছাড়া করাচি ও মুজাফফরাবাদ শহরসহ বিভিন্ন প্রদেশে রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বহু সমর্থককে। 2018 সাল থেকে শাসন করে আসা খাইবার পাখতুনখোয়া প্রদেশে সমাবেশ করে হাজার হাজার পিটিআই সমর্থক। রিকশা, ভ্যান, মোটরসাইকেল, ট্রাক্টর ও বিভিন্ন যানবাহনে করে সমাবেশে যোগ দেয় তারা। যদিও পুলিশি বাধায় তা ভেস্তে যায়। এরপর থেকেই প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের খোঁজ মিলছে না। এদিকে পাঞ্জাব আঞ্চলিক সরকারের মুখপাত্র উজমা বুখারি পিটিআইকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন। 2023 সালের 9 মে ইমরানের গ্রেপ্তারের প্রতিবাদে সামরিক বাহিনীর বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ হয়। এর জেরে দাঙ্গা সৃষ্টির অভিযোগে তার দলের শীর্ষ 9 সংসদ সদস্যকে মঙ্গলবার অযোগ্য ঘোষণা করে পাকিস্তান নির্বাচন কমিশন। সামরিক ও রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুরের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়। গেল জুলাই মাসে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ 90 দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। ইমরান খানকে মুক্ত করতে প্রতি সপ্তাহে ডু অর ডাই এই স্লোগানে বিক্ষোভ করবে তারা। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছে এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন। প্রধান উপদেষ্টার চিঠি দ্রুত পাওয়ার আশা সিইসির। নির্বাচন ছাড়া আর কিছুতে বিশ্বাস করে না বিএনপি। ব্রিফিংয়ে মির্জা ফখরুল। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশ জুড়ে বিজয় র্যালি। নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানালো জামায়াত। জুলাই সনদের ভিত্তিতে ভোটের দাবি। আগে বিচার ও সংস্কারের নিশ্চয়তা চায় এনসিপি। আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু। সরাসরি গুলি করে পুলিশ সদস্য আমির ও সুজন। বিরোধী সাবেক ভিসি সহ 24 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 3 বছর পর দেশে ফেরার উচ্ছ্বাস মুহূর্তেই তছনছ। ওমান প্রবাসীকে নিয়ে এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।